জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শতরূপে অপরূপ নিগমানন্দ গ্রন্থের পঞ্চম খণ্ড থেকে কিছু অংশ পাঠ করছি। ঠাকুরের বড় মেয়ে লিখছেন নারায়ণী দেবী। এর আগে এই প্রবন্ধটির প্রথম ও দ্বিতীয় পর্ব আমরা শ্রবণ করেছি। আজকে তৃতীয় তথা অন্তিম পর্ব। দাদামশাই তখন একটু জমির সন্ধান করতে লাগলেন। উকিল মানুষ, সদর রাস্তার উপর বাড়ি হওয়া চাই, না হলে পসার থাকা শক্ত। আশ্চর্যের কথা, সামান্য খোঁজাখুঁজি করতেই বড় রাস্তার উপরে পছন্দ মতন কিছুটা জমি পেয়ে গেলেন। আর কিছু না ভেবে দাদামশাই জমিটা বায়না করে বাড়ি তোলার উদ্যোগ করতে লাগলেন। মনে ধারণা, ঠাকুরের ইচ্ছায় বাড়ি হয়ে যাবে। সত্যই তাই, দেখতে না দেখতে 2-1 বৎসরের মধ্যে সুন্দর ছোট একতলা বাড়ি তৈরি হলো। বাড়ি করে দাদামশাই ঠাকুরকে নিয়ে গৃহপ্রবেশ করলেন। বললেন, ইচ্ছা আছে বাড়িটা দোতলা করব, যদি পারি। তাহলে ছেলেরা ভবিষ্যতে পার্টিশন করলেও এক রকম গুলিয়ে যাবে। ঠাকুর স্মিত মুখে তার কথা শুনলেন, যেন মৌন সম্মতি দিলেন। 1342 সালে রথযাত্রার দিন ঠাকুর দাদামশায়ের বাড়িতে 101 নম্বর পঞ্চাননতলা রোডে পদার্পণ করেন। আমাদের সে কথা জানিয়ে ঠাকুর পুরীতে চিঠি দিলেন। ফণির বাড়িটি অতি সুন্দর হয়েছে। সে বাড়ির পূবের ঘরে ঠাকুর আহার আনতে খাটের উপর বিশ্রাম করছেন। এক ভদ্রলোক জানালা দিয়ে ডাকলেন, ও মশাই, শুনছেন? ঠাকুর ফিরেছে। কি চান? প্রশ্ন করতেই জিজ্ঞাসা করলেন, বলতে পারেন অমুক রাস্তাটা কোথা হবে? ঠাকুর সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, একটু এগিয়ে গেলেই পাবেন। ভদ্রলোক চলে গেলেন। দিদিমণি সে ঘরে ছিলেন। সে পাড়ায় তাদের মতো ঠাকুরও নবাগত। তিনি তাই আশ্চর্য হয়ে বললেন, বাবা, আপনি কি ও রাস্তা চেনেন যে ওকে বললেন? মনে হলো একটু এগোলেই রাস্তাটা খুঁজে পাবে, তাই বললাম। এই উত্তর দিয়ে ঠাকুর আবার তামাক খেতে লাগলেন। বাস্তবিক সে রাস্তাটা একটু এগোলেই পাওয়া যেত। নামটা আমার মনে নেই। ঠাকুর দেহত্যাগ করা 2 বৎসরের মধ্যেই দাদামশায়ের দোতলা হলো। বাড়িও শেষ হলো। বল্লভ দাসের মামলাও শেষ হলো। যে টাকাটা বাড়ি করার জন্য দরকার ছিল, সেই টাকাটাই এই মামলায় তিনি পেয়েছিলেন। বেশিও নয়, কমও নয়। মায়ের মুখ থেকে ছেলেরা এসব কাহিনী বারবার শুনেছে। আমরাও শুনেছি। বস্তার রাজের প্রথম আগমনের কথাও তার মুখে শোনা। দাদামশায়ের বাড়িতে থেকেই স্কুলে পড়াশোনা করেছি। তার ফলে দিদিমণিকে দীর্ঘদিন ধরে কাছ থেকে দেখেছি। তাই জানি, তার মতন আত্মসুখ বিমুখ, স্বামী পুত্র সেবাপরায়ণা, কর্মনিপুণা গৃহিণী সংসারে বিরল। সামান্য একটা কথা বলতে পারি, বাঙালি মেয়ে মাত্রেই মাছ খেতে ভালোবাসে। কিন্তু দিদিমণিকে দেখেছি, বাড়িতে যা মাছ আসতো তা স্বামী সন্তানদের ভাগ করে দিয়ে অবশিষ্ট অংশ চাকরের পাতে তুলে দিতেন। তিনি নিজে প্রায়ই বড়ি ঝাল বা আলুর খোসা চচ্চড়ি দিয়ে ভাত খেতেন। যেদিন বড় বেশি মাছ খেতে ইচ্ছা হতো, সেদিন মাছের কাটা পোটা ও আঁশ দিয়ে ঝাল সমেত সহযোগে এক অদ্ভুত তরকারি রাঁধতেন। তাই দিয়ে নিজের মাছ খাওয়া সাঙ্গ হতো। এমন একদিন নয়,
দিনের পর দিন ঘটেছে, নিজের চোখে দেখা। অথচ বাড়ির কেউ এ বিষয়ে কিচ্ছুটি জানতো না, ছোট মেয়েটি ছাড়া। সকলের আগে বিছানা ছেড়ে স্নান করে ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে ঘরের কাজে হাত দেওয়া, বাড়ির সকলের চেয়ে নিকৃষ্ট খাদ্য গ্রহণ করা, আর সকলের শেষে বাড়ি ঘর সব দেখে রাত 11টায় সামান্য পর্যায়ে শোয়া। দিদিমণির আজীবন এমনি করেই কেটেছে। তিনি চলে যাওয়া 2 বৎসর আগে তাকে শেষ দেখেছি। দেখলাম সেই এক নিয়মেই তার জীবন কাটছে। ঠাকুর জানেন, আমার একটি কথাও অতিরঞ্জিত নয়। ঠাকুর চলে গেছেন 42 বৎসর। এই সুদীর্ঘকাল দাদামশাইয়ের পরিবারে দিদিমণি অগ্রণী হয়ে ঠাকুরের সঙ্গে তার ছেলেদের যোগাযোগ রাখার সূত্র হয়েছেন। আর্যদর্পণ তো নিয়মিত রাখাই হতো, এবং তিনি প্রতি মাসেই পত্রিকা খুঁটিয়ে পড়তেন। এছাড়া নানা উপলক্ষে নিজে চিঠি লিখে সন্ন্যাসী ব্রহ্মচারীদের আমন্ত্রণ করতেন, এবং চিরকালের অভ্যাস মতো নিজ হাতে রেঁধে নানা উপকরণে তাদের অতি যত্নে খাওয়াতেন। আমরা যখন হাওড়ায় বাস করতে এলাম, তখন আমাদেরও তিনি চিঠি লিখে বারবার আমন্ত্রণ জানিয়েছেন। বোঝাই যায়, যারা ঠাকুরের সন্তান তাদের এমনি করে সমাদর করতে দিদিমণির ভালো লাগতো। ঠাকুর অনেক চিঠিতে মেয়েদের উদ্দেশ্যে লিখেছেন, মাগো, মাতৃত্বের হৃদয় পূর্ণ করো। তার বড় মেয়ে আমৃত্যু কি সেই সাধনাই করে যাননি? জয় গুরু।